আচ্ছা, এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এ কালকে সারাটা দিন এখানেই ছিল, আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু, এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো, এ কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে এ কালকে একা ছিল না, কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা, ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার, আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ, ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়। খুন করে দিয়েছে পুলিশ, খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? মাফ করবেন, খুন আপনি দেখেছেন? কিন্তু আপনি দেখলেন কি করে? বলতে চাইছি যে আপনি তো দেখতে পাই না, তাই তো? হ্যাঁ, ওই আর কি, মানে বলতে চাইছি আপনি দেখলেন কি করে খুন হতে? এইটার সাহায্যে। এটার সাহায্যে? কি এটা? এটা সেন্সর গ্লাভস। এতে সেন্সর ফিট করা আছে, যার থেকে অদৃশ্য তরঙ্গ বেরিয়ে যায়। ওই তরঙ্গের সামনে যা কিছু থাকে ওতে ধাক্কা খেয়ে ওগুলো ফিরে আসে, তাতে আমি জানতে পারি যে আমার সামনে কি হচ্ছে। মানে এক প্রকার এটা আপনার চোখের কাজ করে? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন। আরে কিন্তু এটা এটা কি করে হতে পারে? হতে পারে। 1 মিনিট। আপনি একজন মহিলা, আপনি চুল বেঁধে রেখেছেন। স্যার, এটা তো ইনি আন্দাজেই বলছেন। আর আপনি বেশ গোলগাল দেখতে, হেলদি ইয়াং বয়। এটা তো ভুল বলেননি, দিন দিন তো মোটা হচ্ছ। ওয়েট তো চেক করেছিলাম স্যার, একটু কমও দেখাচ্ছিল। আপনি বলছেন যে এই ডিভাইসের সাহায্যে আপনি দেখেছেন কাউকে খুন হতে? একটা মেয়ের খুন হয়েছে স্যার, তাকে গুলি করা হয়েছে। গুলি কোথায়? আই মিন এখানেই কাছাকাছি? না, এখানে নয়, এই জায়গাটা একটু এবড়ো খেবড়ো। ওটা খুব স্মুথ ছিল, ওখানে সিঁড়িও ছিল না। আচ্ছা, আপনি ওই জায়গা থেকে এখানে কি করে এলেন? জানি না, ঘটনাস্থলে কেউ আমাকে এখানে পিছন থেকে মারলো, আর তারপর আর কিছু জানি না। চোখ খুলে দেখলাম আমি এখানে। সঞ্জীব বাবু, কাল রাতে কি হয়েছিল আপনি ডিটেলসে বলুন আমাদের। আসলে আমি কাজ থেকে ফিরছিলাম, আর তখন আমার অটোটা একটা সিগন্যালে দাঁড়ায়। ওদিকে কি? কি? আরে ভেতর থেকে তুমি একটা মেয়ের চিৎকার শুনতে পেলে না? মেয়ের চিৎকার? কি বলছেন কি আপনি? বের বললো। কি বলছেনটা কি? আরে আচ্ছা নাও, এটা তুমি রাখো। ঘটনাস্থলে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটার হাতে পিস্তল ছিল, গান। দুজনে ঝগড়া করছিল, ধস্তাধস্তি হচ্ছিল। খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি। ব্যাস, যখন আমার চোখ খুললো তখন ওই ছেলেগুলো আমার গ্লাভস চুরি করবার চেষ্টা করেছিল, আর আমি ওদের ধরে ফেলি। আর আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে খুনি আপনাকে এখানে নিয়ে এসছে আর এখানে ফেলে পালিয়ে গেছে? হ্যাঁ, হতে পারে।
আচ্ছা, ওই জায়গাটা কোথায় যেখানে মেয়েটার গুলি লেগেছিল? না স্যার, আমি জানি না। আচ্ছা, আন্ধারিতে ওই অটো যে সিগন্যালে দাঁড়িয়েছিল, যেখানে আপনি মেয়েটার চিৎকার শুনেছিলেন, সেই জায়গাটা জানেন আপনি? মনে আছে? আই অ্যাম সরি, আমি এ ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না। ইটস ওকে, ইটস ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা ওই জায়গাটার খোঁজ নিয়ে নেব। কিন্তু কি করে? ওই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করব। এত বড় শহরে ওই ড্রাইভারকে আপনি কোথায় খুঁজে পাবেন স্যার? পেয়ে যাব। ওদের নেটওয়ার্ক খুবই ফাস্ট, সারা শহরে ছড়িয়ে আছে, পেয়ে যাব। ওনার নাম, ঠিকানা বা অন্য কিছু জানেন আপনি? ও ও টুপি পরেছিল আর পুরনো গান শুনছিল 90-এর দশকের, আর ওর অটোতে আগুন নেভানোর যন্ত্রও লাগানো ছিল। আর হ্যাঁ, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও উত্তর ভারতে থাকে। হ্যালো, কি উত্তর ভারতের লোক? পুরনো গান শোনে, আবার টুপিও পরে, আগুন নেভানোর যন্ত্রও আছে ওর অটোতে। ঠিক আছে, দেখছি। হ্যালো হ্যালো রাজু। হ্যাঁ ভাই, সিআইডি অফিসারেরা একজন অটো চালককে খুঁজছে যে টুপি পরে আর ওর গাড়িতে নাকি একটা আগুন নেভানোর যন্ত্র লাগানো আছে। টুপি ঋষিদ হবে ভাই। হ্যাঁ রাজু, বল। ঋষিদ, কাল রাতে কি আন্ধেরির কোনো সিগন্যালে ছিলিস? হ্যাঁ ছিলাম তো, বল। ওখানে কোনো প্যাসেঞ্জার নেমেছিল নাকি? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ ছিল। কি হয়েছে নাকি বল? আরে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সিআইডির লোকেদেরকে নিয়ে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। সিআইডি? সঞ্জীব বাবু, দেখে বলুন তো যে এই অটোওয়ালা কিনা, মনে পড়ছে কিছু আপনার? হ্যাঁ স্যার, ইনিই তো ছিলেন। হ্যাঁ, এই ছেলেটা। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কোনো চিৎকার শুনিনি স্যার। হ্যাঁ স্যার, ইনি চিৎকার শুনেছিলেন, কিন্তু আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার হসপিটাল যাওয়ার ছিল, তাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি। আরে ভয় পেও না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি বলো এই লোকটাকে তুমি কোথায় নামিয়েছিলে? এই তো এই সিগন্যালে ছেড়েছি স্যার। তারপর ওই সিগন্যাল থেকে কোন দিকে গিয়েছিলেন উনি? এই সামনের গলিটার মধ্যে স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন সঞ্জীব বাবু। অটোওয়ালা আপনাকে এই গলির মধ্যে আসতে দেখেছিল। এখানে দুটো রাস্তা আছে, একটা এটা আর একটা ওটা। কিছু মনে পড়ছে আপনার কোথায় গিয়েছিলেন? সঞ্জীব বাবু, একটু মনে করে বলুন যে আপনি এর মধ্যে কোন গলিতে গেছিলেন? একটা পাখির মতো দেখতে মূর্তি ছিল। চলো আমরা এখান থেকে শুরু করি। সামনে স্যার, এই দেখুন। সঞ্জীব বাবু, দেখুন তো এই মূর্তিটাই কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই। অভিজিৎ স্যার, মূর্তি পেয়ে গেছি। এটা কি? আরে গুড, এই যে এইটাই। আচ্ছা, এর পরে সঞ্জীব বাবু, এরপর মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? 3টে গোল দেখতে পেয়েছিলাম। তোমরা ওই দিকটা দেখো, আমরা এদিকে যাচ্ছি। স্যার, হ্যাঁ, এটা রাউন্ড শেপ, একটা নিচে আর একটা। এরপর 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 এদিকে এদিকে, এই যে। সাবধানে। আরে স্যার, ঘুরে ফিরে সেখানেই চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আরে সেই জন্যই তো উনি চিৎকার শুনতে পেয়েছিলেন। স্যার, এই জায়গাটা একেবারে জনবসতির মাঝখানে, তাহলে গুলি চলার আওয়াজ কেউ শুনতে পাইনি কেন? কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল।
আসুন, একটা স্টেপ আছে, সাবধানে। না না, ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কি আছে? লাশ পেলেন? সঞ্জীব বাবু, আপনি বলেছিলেন গুলিটা কোনো মেয়ের লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়ের গায়ে লেগেছিল। আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম। ওর গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। কেন বলুন, কি হয়েছে? লাশ এখানে আছে, কিন্তু কোনো মেয়ের নয়, কোনো ছেলের। কি? হি ইজ ডেড। মনে হচ্ছে সেই যে ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল। স্যার, ওনার কথা অনুযায়ী এখানে দুটো গুলি চলেছিল। হয়তো হয়তো এই দ্বিতীয় গুলিটায় মারা গেছে। স্যার, স্যার এখানেও তো রক্ত পড়ে আছে। ওটা যদি ওর রক্ত না হয় তাহলে ওই মেয়েটার হতে পারে। গুলি তো ওর এখানেই লেগেছিল স্যার। যদি মেয়েটার এখানে গুলি লাগে তো আপনি বললেন যে আপনার মাথায় পিছন থেকে কেউ মেরেছিল, তো সেটা দ্বিতীয় গুলি চলার পরে আপনার লেগেছিল নাকি সেটা চলার আগে? না না, দ্বিতীয় গুলিটার পর মেরেছে। স্যার কি হচ্ছে এসব? কিছু বুঝতেই পারছি না। স্যার, রক্ত তো অনেক বেরিয়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই আহত। স্যার, না তো কোনো মোবাইল পেয়েছি, না ওয়ালেট, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর স্যার, ওর হাত আর আঙুলে যে চিহ্ন আছে সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ঘড়ি আর আংটি চুরি করে নিয়েছে। আচ্ছা, এদের দুজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারেনি তো? আগে এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা কোথায়। যদি আহত হয় কোনো হসপিটালে থাকবে, আর যদি মারা যায় তাহলে খুনি ও লাশ গুম করার চেষ্টায় রয়েছে। মিসিং পারসন ব্যুরোতে খোঁজ নিয়ে দেখো তো এর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। বস, ক্রাইম স্পটে ওই জায়গাতে মাটির ওপর যে রক্ত পাওয়া গেছিল, ডিএনএ টেস্ট অনুসারে ওই রক্তটা কোনো মেয়ের। আসলে এই মেয়েটা ওই সময় ওখানে উপস্থিত ছিল না যখন তোমরা গেছিলে, কিন্তু ক্রাইম যখন হয়েছিল তখন ওই মেয়েটা নিশ্চয়ই ওখানে ছিল। আর স্যার, দুর্ঘটনার সময় রাত 11টা থেকে 1টার মধ্যে। ঠিকই তো আছে, সঞ্জীবও তো ওই সময় ছিল 11:30 নাগাদ। হ্যাঁ স্যার, আর সঞ্জীব বাবুকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে দেয় যেখান থেকে আমরা ওনাকে পাই। আরো একটা কথা স্যার, দুটো গুলি চলেছিল। মেয়েটার গুলি লেগেছিল আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সঞ্জীব বাবুর কাছেই। তারপরে স্যার দ্বিতীয় গুলিটা করা হয়েছিল যেটা ছেলেটার লেগেছিল। তার মানে সঞ্জীব বাবু ছাড়াও ওখানে আর কেউ ছিল যে ওই আহত মেয়েটাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর সঞ্জীব বাবুকে ওই ফুটপাতে ফেলে গেছিল। স্যার, আমি আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। ওখানে কেউই কোনো ছেলে এবং মেয়েকে আসতে বা কোনো আহত মেয়েকে ওখান থেকে যেতে দেখেনি। আচ্ছা, সালুকে একটা কথা বলো, যদি খুনি সঞ্জীবকে ক্রাইম সিন থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে যেখানে আমরা ওকে পাই, তাহলে হতে পারে ওই লোকটার কোনো ট্রেসেস সঞ্জীবের পোশাকে আছে। খোঁজ নিতে পারবে কে ছিল সে? অবশ্যই খোঁজ নিতে পারবো। তাহলে খোঁজ নাও। স্যার, লাশ শনাক্ত করা গেছে। ওর নাম হলো অনিকেত স্যার, আর ওর বাড়ির লোকজনও হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। অনিকেত, দেখুন আপনার ভাই অনিকেতের বডি আমরা বন্ধ কারখানায় পেয়েছিলাম। আপনারা কি বলতে পারবেন উনি কেন এখানে এসেছিলেন? আপনার ভাইয়ের খুন হয়েছে, আশা করব আপনারা আমাদের কাছে কিছুই লুকোবেন না। যদি আপনারা সত্যি না বলেন তাহলে আমরা তো খুনিকে ধরতেই পারবো না। স্যার, এরকম কিছু নয় স্যার।
গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত মানে? প্রায় বাইরে থাকতো স্যার, সারাদিন। আমরা অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু বলতো না। গতকাল সকালেও 11টা নাগাদ চলে গেছিল। কোথায় গেছিল কিচ্ছু বলেনি। সারা দিন ধরে স্যার ঘরে ফেরেনি। সকালে উঠে দেখি সারা রাতেও বাড়ি ফেরেনি। তারপরে গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। তো সারাটা দিন ফোনে কোনো কথা হয়নি? স্যার আমি ওকে সারাদিন ধরে ফোনে কল করছিলাম, কিন্তু ফোনেই পাচ্ছিলাম না ওকে। এরকম কবে থেকে চলছিল? স্যার জানি না কবে থেকে। গত কয়েক বছর ধরে তো সিঙ্গাপুরেই ছিল। এই তো কিছু মাস আগেই ইন্ডিয়া এলো, তখন থেকেই এরকমই বিহেভ করছিল। সিঙ্গাপুরে কি কাজ করতেন ইনি? ওখানে হোটেলে জব করতো। এ বিবাহিত ছিল? না স্যার, বিবাহিত ছিল না। কোনো মেয়ের সাথে এর সম্পর্ক ছিল? কারণ মরার আগে ও কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করছিল। জানি না স্যার, আমরা কিছুই জানি না এর কোনো মহিলার সঙ্গে কোনো অ্যাফেয়ার বা বন্ধুত্ব আছে কিনা, কিছুই জানি না। স্যার এনাদের থেকে অনিকেতের নাম্বার নিয়ে আর কল রেকর্ডস চেক করি স্যার। তাতে জানতে পারি যে একটাও মেয়ের নাম্বার নেই স্যার, শুধু ছেলেদের সঙ্গেই কথা বলতো, আর বেশিরভাগই ওর সঙ্গে যারা কাজ করতো তাদের। আর স্যার মৃত্যুর আগেও ও কাউকে ফোন করেনি নিজের ফোন দিয়ে। কোনো মেয়ের নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা তো খুব অবাক কাণ্ড। স্যার খুবই সাদাসিধে লোক ছিল, শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। ঠিক আছে, আপনারা যেতে পারেন। যদি দরকার হয় আপনাদের ডেকে নেব। স্যার কালকে কারখানায় যাওয়ার আগেই অনিকেত সারাদিন একই জায়গায় ছিল। কোন জায়গায়? স্যার কফি শপ। স্যার এর ক্রেডিট কার্ডের বিল থেকে এটা প্রমাণিত হয় যে এ সারাদিন ওই কফি শপে ওর ক্রেডিট কার্ড সোয়াইপ করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনের লাস্ট লোকেশন ওই কফি শপই ছিল। কোন কফি শপ ছিল ওটা? পিলো কফি শপ। যাও ওই পিলো কফি শপে আর খোঁজ না ও সারাদিন বসে কি করছিল। স্যার বস, কি খবর নিয়ে এসেছো? এমন খবর এনেছি যেটা আমাদের কাছে খুব জরুরি। কি? এর পোশাকের মধ্যে আমি কয়েকটা আলাদা আলাদা ডিএনএ স্যাম্পল পেয়েছি। কিছু মানে? কিছু মানে 5 জন লোকের ডিএনএ স্যাম্পল পেয়েছি। 5? হ্যাঁ 5, আর এই 5 জনই মেয়ে। আর সঞ্জীবের জামা কাপড় থেকে আমরা 2 ধরনের ডিএনএ পেয়েছি, আর এই দুটো স্যাম্পল অনিকেতের জামা কাপড় থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে ম্যাচ করে গেছে। মানে 5 জনের মধ্যে 2 জন যারা অনিকেতকে ছুঁয়েছিল, ওরা আবার সঞ্জীব বাবুকেও ছুঁয়েছিল। তার মানে অভিজিৎ, এই পুরো কাজটা দুটো মেয়েই করেছে। আচ্ছা এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এ কালকে সারাটা দিন এখানেই ছিল, আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু, এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো, এ কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে কালকে একা ছিল না, কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার, আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ, ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়।
কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, অনিকেতের ডেটিং অ্যাপের ব্যাপারে জানা গেছে। ওই অ্যাপটার নাম ম্যাচ আপ। ম্যাচ আপ? এটা দুজনের সাথে বিয়ে দেওয়ার কোনো অ্যাপ নয় তো? হ্যাঁ স্যার, ওই রকমই কিছু। কিন্তু অনিকেত এই অ্যাপের ভুল ব্যবহার করেছে। ও এই অ্যাপের সাহায্যে এতগুলো মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে স্যার, আর ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর মনে হচ্ছে বিয়েও কাউকেই করতে চায়নি, শুধুমাত্র টাইম পাস করছিল। এই অ্যাপে শুধুমাত্র চ্যাটিংই হয়, আর কারো নাম্বার এই অ্যাপে শো করে না স্যার। স্যার, আমরা অ্যাপ ডেভেলপ কোম্পানি থেকে 4টে মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি। অনিকেত যাদের খুব টাচে ছিল, ইনফ্যাক্ট মার্ডার হওয়ার দিনও ওদের সঙ্গেও ক্যাফেতে দেখা করেছিল। পুরবি কথা বলছে। প্রথম মেয়েটা হলো মোনা। হ্যাঁ, আমি দেখা করেছিলাম ওনার সাথে কফি শপে এই 4টে নাগাদ। কফি খেয়েছিলাম আর একটু কথাও বলেছিলাম আমরা। তারপর আমাকে বেরোতে হলো, আমার কিছু আর্জেন্ট কাজ ছিল। স্যার, এ বলছে যে কফি শপের পরে ও বিউটি পার্লারে গিয়েছিল, আর ওখান থেকে একটা মুভির প্রিমিয়ারে। দ্বিতীয় জন হলো রূপালী। তাহলে বলো, তোমার কি বক্তব্য? ও অনেক দিন ধরে আমার পিছনে পড়েছিল, খালি বলতো দেখা করো দেখা করো। ভীষণই বোরিং ছিল, আই টেল ইউ। ওর সাথে 1 কাপ কফি যে আমি কিভাবে খেয়েছি, আর কফিটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ওখান থেকে বেরিয়ে গেছি। ও বলেছিল স্যার ও অনিকেতের সঙ্গে 6টার সময় দেখা করেছিল, আর তারপরও ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে আন্ধেরি গিয়েছিল। আর তৃতীয় অঞ্জু স্যার। ওর সাথে তো সময়টা বুঝতেই পারিনি। কত ভালো ভালো কথা বলতো, আপনি জানেন আমরা সেদিন কত কথা বললাম। হঠাৎ করে ও বললো ওকে কোথাও যেতে হবে। আমরা ডিসাইড করলাম যে আমরা আবার দেখা করব, আর তারপর চলে গেল। এই মেয়েটা কফি শপ থেকে বাইরে বেরই হয়নি। এর স্টেটমেন্ট অনুযায়ী ও কফি শপেই বসেছিল কফি শপ বন্ধ হওয়া পর্যন্ত, 12টা অবধি। স্যার, এদের স্টেটমেন্ট আমরা ক্রস চেক করেছি, ঠিকই বলছে। স্যার, সঞ্জীববাবু বলছেন কোনো মেয়ের গুলি লেগেছিল। এদের 3 জনকে চেক করা হলো, কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই। তোমরা তো 4টে মেয়ের কথা বলেছিলে, তাহলে চতুর্থ মেয়েটি গেল কোথায়? স্যার, 4 নম্বর মেয়েটা হলো এরিকা। আমরা এই অ্যাপের সাহায্যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনো রেসপন্স করেনি। তাহলে এক কাজ করো, ওই মেয়েটার সঙ্গে গিয়ে দেখা করো। রজত, তাড়াতাড়ি রেডি হও। আর কত সময় নেবে? এতটা সময় তো মেয়েরাও নেয় না। আসছি বাবা, জাস্ট 2 মিনিট। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কাকে চাই? এরিকা। হ্যাঁ আমি, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? এসব কি? হ্যাঁ, কি হয়েছে স্যার? স্যার, কোনো প্রবলেম হয়েছে? আপনাকে আমরা মেসেজও করেছিলাম ম্যাচ আপ অ্যাপ থেকে। আপনাকে সিআইডি ব্যুরোতে আসতে বলেছিলাম, আপনি আসেননি, তো আমাদের আসতে হলো। ম্যাচ আপ অ্যাপ? এটা কি? ডেটিং অ্যাপ। ডেটিং অ্যাপ? তুমি এই ডেটিং অ্যাপে কি করছো? হ্যাঁ শোনো, ওনাদের কোনো ভুল হচ্ছে, আমি কোনো ডেটিং অ্যাপে নেই। সেটা কিভাবে হতে পারে? আপনার প্রোফাইল আছে, আপনার ডিসপ্লে পিকচার রয়েছে। শুনুন, আমি একজন বিবাহিতা, আমি কোনো ম্যারেজ সাইট বা ডেটিং অ্যাপে নেই। ইনি আমার হাজবেন্ড রজত, আর আমি ওনার সাথে বিয়ে করে খুব হ্যাপি। আমার এসব করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি যদি সত্যি বলেন তাহলে এটা কি? আপনার প্রোফাইলে এই ডেটিং অ্যাপে কি করে? দেখুন, আমি সত্যি বলছি, আমি জানি না এটা কি। আমি এরকম কোনো প্রোফাইলই বানাইনি। তো আপনি এটা বলতে চাইছেন যে আপনার নামে কেউ ফেক আইডি বানিয়েছে? আচ্ছা, আপনি কোনো অনিকেত নামে কাউকে চেনেন? অনিকেত? এই লোকটা? না স্যার, আমি একে চিনি না। স্যার, কি করছেন আপনারা? কেন আমাদেরকে ডেকেছেন? আমরা আপনাদের বলিনি, কিন্তু অনিকেত, যার সঙ্গে আপনারা কফি শপে দেখা করেছিলেন, ওর খুন হয়ে গেছে ওই রাতেই। কিন্তু স্যার, আমরা ওকে কেন মারবো? আমরা তো ওকে ঠিকমতো চিনতামই না। ইনফ্যাক্ট এই ঘটনার কিছুদিন আগে তো ওর সাথে চ্যাট হয়েছিল আমার অ্যাপে। হ্যাঁ, আর ওই দিনই তো আমি প্রথমবার দেখা করেছিলাম ওর সাথে। আর আমার সাথে তো ওর সেরকম কোনো শত্রুতাও ছিল না। আর আমি তো ওই অ্যাপেই নেই, এমনকি আমি ওকে চিনিও না। ওই অ্যাপের প্রোফাইলে
আপনার পার্সোনাল পিকচার ছিল। সেই পিকচার আপনার ফোন থেকেই নেওয়া হয়েছিল। কোনো স্ট্রেঞ্জারের কাছে আপনার ছবি কিভাবে আসবে? ম্যাম, আমি জানি না আমার ছবি কিভাবে ওর কাছে গেল। আমার ফোন কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ফোন চুরি হয়ে গেছে? কোথায়? স্যার ঠিক জানি না, মনে পড়ছে না। কোনো ব্যাপার না, আপনারা কিছুক্ষণের জন্য আমাদের সাথে কোঅপারেট করুন, আমরা জেনে যাব খুনিকে। ফ্রেডি, সঞ্জীব বাবু, এদের মধ্যে কেউই না যে ওদিন ঘটনাস্থলে ছিল? এদের মধ্যে কেউ নয়। ঠিক আছে, আপাতত আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। না স্যার, এদের মধ্যে তো কেউ না। স্যার বাকি তিনজনের মতন ওরও কোনো চোট নেই, কিন্তু কিন্তু ওই মেয়েটার আঘাত ছিল, চলার অবস্থাই ছিল না। কিন্তু সালুকে যে আমাকে বলল ও সঞ্জীবের পোশাকে যে ডিএনএ টেস্ট করেছিল তাতে তো দুটো মহিলার ট্রেসেস পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু একজন আহত হতে পারে, আরেকজন সেও তো ওই চারজনের মধ্যে একজন হতে পারে। স্যার এই চারজনের জল খাওয়ার গ্লাসগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট আসবে। স্যার, হ্যাঁ স্যার ওই দুটো মেয়ের ডিএনএ এই চারজনের সঙ্গে ম্যাচ করেনি। কি ম্যাচ হচ্ছে না? তাহলে মেয়ে দুটোকে পাবো কি করে? এক মিনিট। কি হলো সঞ্জীব? এসিবি স্যার, আমি এই গন্ধটা চিনি। গন্ধ? আমার আফটার শেভ মনে হয় স্যার। না না, এটা ওই গন্ধ যেটা আমি ঘটনাস্থলে পেয়েছিলাম, একদম ওটার মতো। কফি আর চা? এই গন্ধটা ঘটনাস্থলে, এই গন্ধটাই ছিল। আর আমি পঙ্কজের জামার হাতার ওপরে কফির দাগ পেয়েছি। হ্যাঁ স্যার, ওই সকালে কফি বানাচ্ছিলাম না, তাই একটু পড়ে গেছিল। তার মানে ডক্টর সালুখে ওই ক্রাইম সিনে কফি আর চায়ের মিশ্রিত একটা গন্ধ ছিল। ক্রাইম সিনে না খুনির কাছে? চার কফির মিশ্রিত কোনো স্মেল তখনই আসে যখন সে বারবার চার কফি বানায়, যেমন কোনো কুক বা কেউ কফি শপে কাজ করলে, যেমন পিলো কফিতে। পুরো একটা কাজ করো, এরিকাকে জিজ্ঞেস করো যে ওর ফোন পিলো কফি শপের আশেপাশে হারিয়েছিল কিনা। স্যার, স্যার ওনার ফোন ওখানেই হারিয়েছিল, ওই কফি শপে।
এই মেয়েটা এখানে প্রায়ই আসে না? হ্যাঁ, এনাকে দেখেছি তো এখানে। এর ফোনটা হারিয়ে গেছে। তো এর ফোনটা যখন হারিয়েছিল এখানে ডিউটিতে কে ছিল? হ্যালো, হ্যাঁ ফ্রেডি। ও গুড, ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। পুরবি, স্যার। ফ্রেডির ফোন ছিল। ওই হসপিটালটার খোঁজ পাওয়া গেছে যেখানে ওই আহত মেয়েটা ভর্তি আছে। স্যার, ওই মহিলাই যে অনিকেতের খুন করেছিল? হ্যাঁ, ওই মেয়েটা। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। স্যার, আমাদের এখন বেরোতে হবে, কিন্তু যতক্ষণ অবধি জিজ্ঞাসাবাদ কমপ্লিট না হচ্ছে কেউ কফি শপ থেকে বেরোবে না। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আমার বোনকে ডিসচার্জ করাতে চাই। আপনি এক্ষুনি ডিসচার্জ পেপার তৈরি করুন, তাড়াতাড়ি। ডিসচার্জ? কিন্তু উনি তো এখনো কোমায়। দেখুন, আমার এসব জেনে কোনো কাজ নেই, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আপনি তাড়াতাড়ি করুন। এভাবে কি করে ডিসচার্জ করে দিই? ওনার প্রাণের থেকেও কি এমন বেশি জরুরি? দেখুন, আমার এত তর্ক করার কোনো সময় নেই, আপনি আমার সঙ্গে তর্ক করবেন না। তাড়াতাড়ি করুন প্লিজ, যেটা বললাম সেটা করুন। এক্সকিউজ মি, আমার দিদি স্বপ্নাকে এক্ষুনি ডিসচার্জ করাতে হবে, এক্ষুনি। ওর বিলের টোটাল অ্যামাউন্টটা বলবেন প্লিজ। এক্সকিউজ মি। মনে হয় খুব তাড়া আছে তোমার। ক্যাফেতে ওই ফোন কলটা, ওটা আমাদেরই প্ল্যান ছিল। আমরা এটাই দেখতে চাইছিলাম যে ওই আহত মেয়েটার মিথ্যে খবরের জালে কে ফাঁসে। আর তুমি ফেসে গেলে। এটাও ভাবলে না যে সিআইডি তোমাকে ফলো করছে? তুমি নিজেই আমাদের এখানে নিয়ে এসেছো, আর তাই পালিয়ে কোনো লাভ নেই। সেই জন্য তোমার জন্য এটাই ভালো হবে, নিজের অপরাধ স্বীকার করে নাও। অনিকেত আমার দিদিকে জীবন্ত অবস্থাতে মেরে ফেলেছিল। ওদের সিঙ্গাপুরে দেখা হয়েছিল, আর ওখানেই আমার দিদিকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। ওরা এঙ্গেজমেন্টও করে নেয়, আর তারপরে বিয়ের কথা বললেই ও এড়িয়েই যেত। আমার দিদি যখনই বিয়ের ডেট ফিক্স করার কোনো কথা তুলতো, তখন সবসময় কোনো না কোনো অজুহাত দিতে শুরু করতো। আর এই ধরুন 6 মাস আগে ও বলল যে ওর মা নাকি খুব অসুস্থ, আর ওর মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার। আর আমার দিদি নিজের জীবনের সব সেভিংসটা দিয়ে দিয়েছিল। আর ও বলল যে ও সিঙ্গাপুর থেকে ফিরে এসেই আমার দিদিকে বিয়ে করবে। আর টাকা পয়সা নিয়ে অনিকেত সিঙ্গাপুর থেকে মুম্বাই আসে। হ্যাঁ, স্বপ্ন ওর অপেক্ষা করতে থাকলো, আর সেটাও পুরো 3 মাস ধরে।
তারপরে একদিন আমি দেখলাম যে ও মুম্বাইয়ের ওই ক্যাফেতে ছিল, তাও আবার অন্য মেয়েদের সাথে। তার মানে ও স্বপ্নাকে বিয়ে করতেই চায়নি? না, ও স্বপ্নাকে ঠকাচ্ছিল। ও স্বপ্নার ইনকাম করা টাকা অন্য মেয়েদের পেছনে ওড়াচ্ছিল। আর আর ওর মাও কিন্তু অসুস্থ ছিল না, কারণ ওর তো কোনো মাই ছিল না। ওর মা তো অনেকদিন আগেই মারা গেছিলেন। তাই তুমি প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান করলে। স্বপ্না তো আমার কোনো কথা বিশ্বাস করতে চাইতোই না। ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল। ওর প্রমাণের দরকার ছিল। তাই অনিকেতের সত্যিটা সামনে আনার জন্য আমি এরিকার ফোন চুরি করি, আর ওর নাম দিয়েই আমি ম্যাচআপ অ্যাপে ওর ফেক প্রোফাইল তৈরি করি, আর অনিকেতের সঙ্গে চ্যাটিং করতাম। আর ও ইজিলি আমার ফাঁদে পড়ে যায়। তারপরে আমি ওকে ওই ফ্যাক্টরিতে আসতে বলি, আর তার সাথে স্বপ্নাকেও আসতে বলি, যাতে ও নিজের চোখে সব কিছু দেখতে পাক। কিন্তু ওই দিন যখন আমি ওখানে গেছিলাম, তখন আমি দেখলাম যে... এটা কি করছো তুমি? হিসেবটা শেষ করে দিচ্ছি। তুমি আমার সাথে যা করেছো তারই শাস্তি এটা। আমি সব জানি তুমি আমার টাকা কোথায় কোথায় খরচ করেছো, আর কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে। অনিকেত, প্লিজ ড্রপ দ্য গান। অনিকেত প্লিজ, টাকা চাই তোর? তুমি এটা কি করছো? বেরো এখান থেকে, চুপচাপ বেরো এখান থেকে। আরে ছাড়ো ওকে, ছেড়ে দাও। ওকে বললাম না বেরো এখান থেকে। গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন খুন করে দিয়েছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? আরেকটা গুলি চালিয়েছে পুলিশ। তুমি জানো, অনিকেতের লাশ পর্যন্ত আমাদের ওই সঞ্জীব বাবু পৌঁছে দিয়েছিলেন। উনি দেখতে পান না, কিন্তু ওনার ওই সংবেদনশীল দস্তানা, সেন্সিটিভ গ্লাভস চোখের থেকে কম না। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অনিকেতকে খুনই করে দিলে, কিন্তু এখন তো সারা জীবন জেলেই কাটবে। আর তোমার বোন স্বপ্না, যার জন্য তুমি এই সব করলে, সে তো আগে থেকেই কোমাতে রয়েছে। আর যেদিনও কোমা থেকে ঠিক হবে সেদিন তোমার কাছেই যাবে, জেলের গরাদের পিছনে।